সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি নদীর ঠিক মাঝখানে নিয়ে এসেছি। এটি ঢাকার ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদী। শুনেছি এই নদীতে একসময় পালতোলা নৌকা চলতো, বড় বড় সওদাগররা বিদেশ থেকে আসতো বাণিজ্যের জন্য। অথচ সেই নদীটি আজকে আমাদের অবহেলা, অযত্ন আর নদী নিয়ে রাজনীতি করার কারণে একেবারে মরতে বসেছে বললে ভুল হবে, পুরোপুরি মরে গেছে। একটি নদী এখন ময়লার ভাগাড় আর ডাস্টবিনে পরিণত হয়েছে শুধুমাত্র আমাদের এই অব্যবস্থাপনার কারণে। কথা হচ্ছে এই সমস্যার সমাধান কোথায়? দর্শক মণ্ডলী, সম্ভবত এই সমস্যাটির সমাধান নাই বললেই চলে। যুগে যুগে আমরা অনেক কথা বলেছি, অনেক রিপোর্ট করেছি, ফলাফল প্রায় শূন্য। তবুও শুনি মানুষ কি বলে। চারশো বছরের মহানগরী ঢাকা। এই ঢাকা সৃষ্টির পেছনে মাতৃভূমিকা পালন করেছে একটি নদী, বুড়িগঙ্গা। একসময় গঙ্গা নদীর সাথে সংযুক্ত ছিল এই নদী। গঙ্গার পতিত রূপ বা বৃদ্ধ গঙ্গা বলে একে অনেকেই বুড়ি বলে ডাকতেন, যার পরবর্তী নাম হয় বুড়িগঙ্গা। সারা পৃথিবীতে সব সভ্যতাগুলোই সাধারণত কোনো নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে, ঢাকাও তাই। মানুষের দৈনন্দিন চাহিদা, যাতায়াত, ব্যবসা বাণিজ্য সব কিছুর জন্য ঢাকার মানুষ এই নদীর উপর নির্ভর করত। এই বুড়িগঙ্গারও একসময় ছিল যৌবন। দেশ বিদেশের পর্যটকরা মুগ্ধ হতো তার রূপ দেখে। চলতো পালতোলা নৌকা, ছুঁয়োওয়ালা নৌকা, সাম্পান। বহু সওদাগররা এই নদী দিয়েই এদেশে আসতেন সওদা করতে। বুড়িগঙ্গা ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা নিয়ে দৈর্ঘ্য 30 কিলোমিটার, প্রস্থ 400 মিটার, গভীরতা 40 মিটার। 1984 সালে এর পানির প্রবাহের পরিমাণ ছিল 2902 কিউসেক। এখন এসব পুরোটাই ইতিহাস। বুড়িগঙ্গার বুড়িটা আজ মারা গেছে, আর গঙ্গাটা সবাই মিলে ভাগ বাটোয়ারা করে গিলে খেয়েছে। যে বুড়িগঙ্গার কারণে ঢাকাকে বলা হতো প্রাচ্যের ভ্যানিস, সেই বুড়িগঙ্গাই আজ ভ্যানিস, মানে নিঃশেষ। আপনি তো এখানেই জন্ম এবং এখানে বড় জন্ম, এখানে 62 সনে আমার জন্ম। এখানে নদী ছিল, এই পানি আমরা খাইছি, সাঁতার পারছি, গোসল করছি, বড় বড় মই নৌকা আইছে, ঠিক আছে। আবার যে ওখানে বাড়িঘর আছে, ওই বাড়িঘরও 50 বছর আগের বাড়িঘর। ওখানে 2টা মাজারও আছে, আবার ওই যে নিশান করেন না, এটি 50 বছর, কিন্তু এই গাঙ্গের ভিত্তি ছিল টঙ্গের। আর এখানে বিশাল নদী ছিল, বিরাট বড় বড় নৌকা আইতো, জাহাজ আইতো। এখন তো গুয়ের মতন পানি দেখা যায়, মশার অভাব নেই গা, কচুরির পেনা অভাব নেই, ময়লা ডাস্টবিনের মতন অভাব নেই গা। এত সুন্দর নদী ছিল, বর্তমানে এখন এই অবস্থা, এটার কারণ? এটা কারণে যে যেমনি পারছে এমনি ময়লা হালাইছে, এটা করত হয় নাই। মানুষে সরকার এটার দিকে নজর দেয় নাই। যদি এটার দিকে নজর দিত তাহলে এরকম হইতো না। সেই বড় নদী আজকে ছোট খালের চাইতেও ছোট হয়ে গেছে, এটার কারণ? বেড়িবান দিছে, বেড়িবান দেওয়ার পরে ছোট হয়েছে, তারপরে আস্তে আস্তে মাঝে মারি হালাইছে। তারপরে ওই 50 বছর আগের ওখানে মাজার আছে, ভান্ডারি মাজার, হোসেন আলী মাছ ভান্ডারি, রশিদ মাছ ভান্ডারি মাজার। আচ্ছা, এই নদীটা কি আপনার মতে বাঁচানোর কোনো উপায় আছে? যদি সরকার বলে, চেষ্টা করে, তো অবশ্যই এটা বেঁচে যাবো গা। এই সরকার চেষ্টা করে, এটা গ্রহণ করব, তারপরে পানির ব্যবস্থা করব। তারপরে সামনে যে টঙ্গী একটা কি নদী জানি, তোরাত নদী না কি নদী, ওই নদীর সাথে জয়েন করে, তাহলে পানিটা ঢুকে গেল গা, পানিটা আবার আগের মতন চকচক হয়ে গেল গা। আমরা খাইতে পারবো, গোসল করতে পারবো, দেখতে পারবো, আমাদের ভাই বোন আইসা করতে পারবো। যদি সরকার সুন্দর করবার চেষ্টা করে, তবে যদি সরকারের আন্তরিক ভালোবাসা থাকে যে হ্যাঁ এখানে সুন্দরভাবে আমরা করবো, এখানে বিশাল নদী বানাবো, আবার আগের মতন মানুষে গোসল করবো, মানুষে ঘুরতে আইবো, দেখতে আসবো, এই সরকার চেষ্টা করে। এটি বুড়িগঙ্গার কামরাঙ্গীর চর লোহার ব্রিজ এরিয়া। আপনি যদি নদীর মৃত্যু দেখতে চান তাহলে এখানে আসতে পারেন। দেখুন একটি নদীকে আমরা মানুষ হয়ে কিভাবে হত্যা করেছি। ভরাট, দখল, ময়লা ফেলা, আবর্জনা, কি নাই এখানে? হ্যাঁ, একটা জিনিস নাই, আর সেটা হচ্ছে অভিভাবক। অর্থাৎ এসব দেখার মতো কেউ নাই। যাদের দেখার কথা ছিল তারা যুগে যুগে এই নদী নিয়ে করেছে রাজনীতি ও বাণিজ্য। আমরা এখানে যে গোসল পানি করতাম, নতুন বেড়িবান বানাইছে, তখন এই জায়গায় অনেক সুন্দর পানি ছিল, নৌকা আসতো, কাঁচামাল আসতো, শিক্ষণ আরদে যাইতো। আস্তে আস্তে এটা এই ময়লা হালাইতে হালাইতে নদীটা মরে গেল গা। এই নদীটার ভিতরে আগে বিভিন্ন কাঁচামাল যেত শিক্ষণ আরদে,
তারপরে থেকে এই মরার পর থেকে এই নদীটা ছোট হয়ে গেল গা। তারপরে একটা পরিকল্পনা নিয়েছিল যে নদীটা একটা হাতিঝিলের মতন এটা বানাইবো। তাই আস্তে আস্তে যে মনে যে মানুষের আবর্জনা ময়লা হালানে এখনও নদী যদি ঠিক মতন যদি নদীটা ধরে খুব সুন্দর হবে। ওইখান থেকে পানি হইব, ময়লা ময়লা খোদল করে যদি হালায় অনেক সুন্দর হইব। তারপরে রোডঘাট যেভাবে বানাইতেছে সৌন্দর্য হইব। রোডঘাট যদি মনে করেন এইভাবে যদি বানানোর পরে যদি এটা ধরে নদীটা আগের মতো নদীটা আবার জিন্দা হবে। কিন্তু মানুষের দখল মখল কইরা এই জায়গাটাতে নদীটাতে পুরো ব্লক করে হালাইছে। আর এখানে এই যে একটা সুন্দর একটা মাজার ছিল, এই মাজারটার ভিতরে বহুত রকমের পিরাউলিয়ার মাজার। এটার থেকে বহুত রকমের মাছ ভান্ডারিতে লোক আসতো, এরা এটার উদ্বোধন করে গেছে, খুব একটা জমজমন ছিল। আস্তে আস্তে এটার এই যে চাপাইতে চাপাইতে নদীটা এই মাজারটারে ভাঙিয়া ভালাইলো। কিন্তু এখনও মাজারের ব্যাপারে ম্যাজিস্ট্রেটের সাথে আমাদের কথা হয়েছে, ম্যাজিস্ট্রেট কইছে আপনাদের এটা থাকবে, পরবর্তীতে এটা যদি কাজ ধরা হয় তাহলে এটা ভাঙা হবে। কিন্তু এখন এটার যদি টিকা থাকে তা থাকলে জায়গাটা নিজস্ব মালিকানা জায়গা তো এটা মনে করেন এটা বিবেচনা কইরা তারপরে আমাদের বলবে। আর যদি নদীটা যদি আবার মনে করেন নদীটা যদি সৌন্দর্য করে, নদীটাতে আগের মতন মনে করেন বহুত মানুষ নৌকাতে চলাফেরা করবো, একটা হাওয়া বাতাস একটা পরিবেশ অন্যরকম যদি এটারে ঠিক করে ঠিক মতন এটার ভিতরে যদি চোখ লাগায় তাহলে মনে করেন নদীর আগের মতন জিন্দা হবে। আপনার এলাকাবাসী কি চান যে আগের মতো ফিরে আসুক? আমার এলাকার বাসী কামবাঙ্গি চর এই পার মানুষের চায় যে নদীটা যদি আগের মতো সৌন্দর্য করে, বহুত মানুষ এটাই চায়। তাই এই জিনিসটা যদি চোখ দেয় তাহলে মনে করেন মানুষের আশাটা পুরো হবে। কিন্তু এটা তো এখনও কেউ এইভাবে অন্তর চোখ দেয়নি, যে যেমনি পারতেছে মনে করেন যে দখল মকল করে খাইতেছে। কিন্তু এটি উচ্ছেদ করে তারপরে মনে করেন নদীটার কাজ যদি ধরে, সরকার যদি এটা চোখ দেয় তাহলে অবশ্যই হবে। এখানে তো সব জায়গায় আর কি মানুষ মাটি ফালায় দখল ভোগ দখল তো করতেই আছে, ওটা তো আসছে, এটা তো পরের বিষয়। ফার্স্ট বিষয়টা হচ্ছে যে শিক্ষণ হাজারিবাগ মোহাম্মদপুর রায়বাজার যে সাইডটা আছে ওই সাইডটার সাথে কিন্তু আমাদের ওই বড় নদীর সাথে একটা অ্যাটাচ ছিল, যার কারণে কি পানিটা একটা ঘুরতো, একটা রানিং ছিল। রানিং থাকলে কিন্তু এমনও পানি পরিষ্কার থাকে, আর অফ হয়ে গেলে কিন্তু পানিটা থাকে না। তো ওইখানে যে হাজারিবাগ যে জায়গাটা ওইখানটা এমনভাবে বর্ষে মানে পুরোটা ব্লক। এখান থেকে তাও তো একটু নদী দেখতে পাইতেছি আমরা, ওখানটা পুরোটাই ব্লক, পানিটা সচরাচর করতেছে না। যার কারণে এখন সবচেয়ে বড় বিষয় সরকার যদি উদ্যোগ নেয় যে সবচেয়ে আগে নিতে হলে আপনার গিয়ে ওই মোহাম্মদপুর রায়বাজার যে জায়গাটা আছে ওইখান থেকে যদি পানির লাইনটা ক্লিয়ার করে দেয়, অটোমেটিকলি এই মনে করেন পানি অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, ময়লাটা এমনি চলে যাবে। তখন ওনাদের কাজটা সহজ হয়ে যাবে, যা মাটির মুটি যাই আছে তখন দেখে দেখে কাজ করলে ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো ফার্স্ট কথা। এখানে তো দেখলাম যে নদীই নাই, তো নৌকা কই চালান, কিভাবে চলে? চালাই খুব কষ্টভাবে জীবন যায় আমাদের। আমরা এই যে কামরাঙ্গীচর বাসিন্দা যারা আছে এই নদীর দ্বারাই মনে করেন এই নৌকা দিয়ে চলাফেরা করি। এখন এদিকে যদি কোনো খোঁজাই হয় কোনো নদী আবার যদি আগের মতো হয় তাহলে আমাগুলোকে একটু নিরাপদ হইব, একটু ভালো হইব। একটা খেপ পাই 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, 15 টাকার খেপ ওঠে, তাতে মনে করেন সব কেদা ছাড়া কোনো চারিদিকে আছে শান্তি পেয়ে কোনো শান্তি নেই। এই সব নোংরা পানি আইতেছে, যত ড্রেনের পানি আছে সব এই নদীতে যাইতেছে। এই নদী ধরতে গেলে হিসেবে মরা। যখন যে ক্ষমতায় এসেছে এই নদী সংস্কার নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে, জনগণকে দেখিয়েছে স্বপ্ন, কিন্তু বাস্তবিক অর্থে কাজের কাজ কিছুই হয়নি। গবেষণা, জরিপ, পরিবেশ আন্দোলন সবই হয়েছে, শুধুমাত্র বাস্তবায়ন হয়নি। ঢাকার সাবেক মেয়র তাপস কথা দিয়েছিলেন বুড়িগঙ্গা আগের রূপে ফিরে আসবে, সৌন্দর্য বাড়াবেন, খনন করবেন, এই বুড়িগঙ্গায় আবার হবে নৌকা বাইচ। ফলাফল জনগণের মুখেই শুনুন। তাপস ক্ষমতা ছিল এই নদী খননের জন্য কয়েক কোটি টাকা নিছে, শুধু ওই যে শুধু নিছে কচুরি নিছে। হ্যাঁ, কথা ছিল 3 ফুট মাটি খুঁজা তারপর বাড়ি করবো নিব, একটা মাটি ধরে নাই, কিছু ধরে নাই, শুধু কচুরি নিয়ে লাখ লাখ কোটি টাকা আত্মসৎকার চলে গেল। এই নদী থেকে নদী এমনি বড়টাই রইল, তো লাভ হইল না, লাভ হইল না, কোটি টাকা চলে গেল। হ্যাঁ, এই নদীটা একটা ব্যবসায় পরিণত হয়েছে, যে যখন ক্ষমতায় আসে এটা দিয়ে ব্যবসা করে, আর কিছু উঠে নাই। কথা ছিল 3 ফুট ময়লা উঠাইব, 3 ফুটে যে মাটি উঠে উঠে এই যে ট্রাকজানি অন্য জায়গায় নিয়ে ফেলাইব, কিছু করে না, শুধু মাটি উঠাইছে, উঠাইছে কচি উঠে ফেলাইছে, আর কিছু ফেলাই নাই, কোনো লাভ হইল না। এই নদী সেই মরে রইল। হ্যাঁ বলছে হ্যাঁ নৌকা বাইক দিব, কি বলছে আমি হ্যাঁ নৌকা বাইক দিব, একেবারে গ্যাস শেষ হইব, ওই শিক্ষণ গ্যাস শেষ হইব, কিছু হইল না, শুধু কথা বলছে, কার্যকর কিছু হয় নাই, কথা বলছে, কার্যকর কিছু হয় নাই। তবে শুধু যে রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিরাই এই অবস্থার জন্য দায়ী তা কিন্তু না, এর জন্য আমরাও দায়ী। একজন সচেতন মানুষ হিসাবে আমরা কি করছি দেখুন। পুরা বুড়িগঙ্গা নদী থেকে এমনভাবে একটি
বাদ দেওয়া হয়েছে কিংবা ভরাট করা হয়েছে, যাতে করে পুরো নদীটি একেবারে বদ্ধ হয়ে গেছে, যার ফলে ঢাকা শহরের এই প্রধান নদী বুড়িগঙ্গায় শহরের কোনো পানি এখানে নামতে পারে না, যার ফলে বর্ষা মৌসুমে ঢাকা শহর প্রায় ডুবে যায়। ঢাকা শহর ডুবে গেলেও এখান থেকে যে পানি নামবে তেমন কোনো ব্যবস্থা নেই, আর পানি নামলেও সেটি মূল নদীতে গিয়ে মেশার কোনো সম্ভাবনাই নাই। আমরা জানি যে ঢাকা শহরে জলাবদ্ধতা একটি খুবই দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে, এবং বিগত বছরে আমরা দেখেছি যে ঢাকা শহরের যে অঞ্চলগুলোতে কখনোই জলাবদ্ধতা দেখা যেত না, এখন দেখা যাচ্ছে। এটার আসলে প্রধানতম কারণ কি? এটার প্রধানতম কারণ হলো ঢাকা শহরের মধ্যে দিয়ে যে 19টি খাল রয়েছে, যে খালগুলো সরাসরি যে ঢাকার চারপাশের 4টি নদীতে, বুড়িগঙ্গা, বালু নদী সহ বিভিন্ন নদীর সাথে মিশেছে, সেই খালগুলো আসলে মৃতপ্রায়। আমরা দেখেছি যে ঢাকা শহরে খুবই পরিকল্পিতভাবেই বিগত দীর্ঘ সময় ধরেই একটি দখলদার শ্রেণী এই খালগুলো দখল করেছে। খালের মধ্যে স্থায়ী ভবন নির্মাণ করা, খালকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা, খালের প্রবাহমানতাকে ধ্বংস করা, এর মাধ্যমে আসলে এই খালগুলো ধ্বংস হয়েছে। খালের প্রবাহমানতা যখন ধ্বংস হচ্ছে তখন সেটা নদীর সাথে তার যে সংযুক্তি, সেই সংযুক্তিটা থাকছে না, এবং যে কারণে আজকে বুড়িগঙ্গার যে রূপ সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বুড়িগঙ্গা একদম ভরা বর্ষায় কিন্তু বুড়িগঙ্গায় যে দূষণের মাত্রা, সেই মাত্রা কিন্তু কমে না, এবং অন্য সময় এই সময়গুলোতে দেখা যাবে যে বুড়িগঙ্গায় পানি নেই বা অন্যান্য সংকটগুলো। এই দখলদাররা আসলে কারা? এই দখলদাররা কিন্তু তাদের পরিচয় কিন্তু আসলে রাজনৈতিক পরিচয়। বিগত সরকার আমলে দেখেছি বা তার আগের সরকার আমলে দেখেছি যে একটি খুবই ভয়াবহ শক্তিশালী একটি গোষ্ঠী। ভয়াবহ এই জন্য বলছি যে কারণ এই দখলদাররা এতই শক্তিশালী যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, ইভেন প্রধানমন্ত্রী যদি বলেন বা সর্বোচ্চ পর্যায়ের মন্ত্রীরাও যদি নির্দেশনা প্রদান করেন, সেই নির্দেশনাও কিন্তু আসলে মানা হয়নি, এবং আমরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের ভবন, বিভিন্ন মিল, কারখানা, বুড়িগঙ্গার আশপাশে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা কিন্তু আমরা ভাঙতে দেখিনি। সেটা একদিক থেকে রূপক অর্থে উচ্ছেদ অভিযান চালানো হয়, একদিকে ভাঙা হয়, কিন্তু দেখা যায় পর মুহূর্তে অন্যদিকে আবার সেইগুলো নির্মাণ করা হচ্ছে। এই দখলদারি মানসিকতার কারণে আজকে আমাদের এই খালগুলো ধ্বংস হয়েছে। দর্শক, আমরা কতটা নিজের পায়ে নিজে কুড়াল মারি লক্ষ্য করুন। ঢাকা শহরের এই বিশাল জনগোষ্ঠীর বর্ষা মৌসুমে একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়ায় জলাবদ্ধতা। সামান্য 1 ঘন্টা বৃষ্টিপাত হলেই ঢাকা শহরে অনেক রাস্তাঘাট ডুবে যায়। আমরা তখন হাহাকার করি। কিছু কিছু এলাকা বাসার মধ্যে মাসব্যাপী পানি উঠে থাকে। আমরা তখন একে অপরকে দোষারোপ করতে থাকি। সিটি কর্পোরেশনও তখন খুব ব্যস্ত হয়ে যায় এই পানি অপসারণ নিয়ে। অথচ এই সিটি কর্পোরেশনই শুকনার সিজনে নাকে তেল দিয়ে ঘুমায়। আচ্ছা, ঢাকা শহরের পানি যদি নাই নামতে পারে তাহলে এই পানিগুলো জমে থাকবে, এটাই তো স্বাভাবিক। সব হাল ছেড়ে দিয়ে বিশেষজ্ঞরা বলছেন ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন প্রায় অসম্ভব। কারণ হিসাবে তারা বলছেন, 1, ঢাকা শহরের খালগুলোকে ভরাট করে পরিকল্পনাহীনভাবে বাড়িঘর সহ নানা নগর অবকাঠামো নির্মাণের ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে অনেক জায়গায়। 2, ছোট বড় নালা নর্দমা ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকায় সামান্য বৃষ্টিতেই নগরের নিম্নাঞ্চল পানিতে ডুবে যায়। 3, অপরিকল্পিতভাবে নির্মিত ঢাকা শহরের ছোট খালগুলো বন্ধ করে নির্মিত পাইপ, ড্রেনেজ অপেক্ষাকৃত কম ধারণ ক্ষমতার হওয়ায় তরল বর্জ্য চলাচল ব্যাহত হওয়াতে শহরে পানি উঠে যায়। 4, রাজধানীর নদী নালা সহ প্রাকৃতিক জলাধার ভরাট ও অবৈধ দখলদারের হাতে চলে যাওয়ায় আস্থা অস্তিত্বহীন। সেখানে গড়ে উঠেছে আবাসিক ও বাণিজ্যিক ভবন। ফলে বৃষ্টির পানি ও তরল বর্জ্য অপসারণ হতে না পেরে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। 5, বিভিন্ন সময়ে খালের পরিবর্তে অনেক স্থানে তৈরি করা হয়েছে অপরিকল্পিতভাবে বক্স কালভার্ট। প্রয়োজনের তুলনায় এগুলো বেশ সরু। একটি খালের পানি প্রবাহ কখনোই কালভার্ট দিয়ে ম্যানেজ করা সম্ভব নয়। দর্শক মণ্ডলী, আমি একটি নির্মাণাধীন রাস্তা কিংবা টিলার উপরে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিছুদিন আগেই মাটি ফেলে পুরাটা একেবারে ভরাট করা হয়েছে। আপনাদেরকে আরও একটু যদি সামনে নিয়ে যাই তাহলে আপনারা নিজেরাও অবাক হবেন যে এসব হচ্ছেটা কি। দেখুন, এটি কিন্তু একটি খাল। এই খালটাকে এভাবে মাটি দিয়ে শেষ পর্যন্ত একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ এই খালটি কিন্তু
বুড়িগঙ্গা নদীর সাথে গিয়ে মিলেছে। আমরা আশা করি যে ঢাকা শহরে জলাবদ্ধতা হবে না, আমরা নিশ্চিন্তে থাকব বর্ষা মৌসুমে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি জেনেছি যে ঢাকা শহরে ঠিক এমন ছোট বড় 20টি খাল এভাবে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে এবং তার উপরে স্থাপনা তৈরি করা হয়েছে। দর্শক, স্বাধীনতার পর ঢাকায় খাল সংখ্যা ছিল 57টি, বর্তমানে খালের সংখ্যা মাত্র 20টি, আর এর মধ্যে পানির প্রবাহ নেই 11টি, আর যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে বাকি 9টি। আপনারা দেখবেন যে আমাদের খালগুলো কিভাবে ভরাট হয়। শুধু কি দখলদাররা ভরাট করে? সেটা কখনোই না। এই খালে ঢাকা শহরের যে অঞ্চলের ভেতর দিয়ে এই খালগুলো গিয়েছে, দেখবেন যে আমাদের যে নাগরিকরা, সেই নাগরিকরা কিন্তু এই খালটার মধ্যে নানান ধরনের জিনিসপত্র ফেলে, সেটা দূষণ করে, সেটার মধ্যে ময়লা আবর্জনা ফেলে এই খালগুলো কিন্তু ভরাট করা হয়েছে। আমাদের এখানে ডেভেলপার এক শ্রেণী রয়েছে, যারা এলো যে এখানে একটা সুযোগ নিয়েছে, এবং আমাদের নাগরিকরা, আমাদের শহরের মধ্যে দিয়ে যে আপনার ড্রেনেজগুলো রয়েছে, দেখবেন সেই ড্রেনেজগুলোও কিন্তু আসলে ভরাট করে রাখা হয়, সেখানে ময়লা আবর্জনা ফেলে সেটা খুব পরিকল্পিত ধ্বংস করা হয়। অতএব একটা দখলদার শ্রেণী যেমন এই দখলের সাথে যুক্ত, যারা খালকে ধ্বংস করছে, নদীকে ধ্বংস করছে। রাজনৈতিক সদিচ্ছা, আমাদের সেই রাষ্ট্র যে আইন রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে খুবই সুন্দর সুন্দর আইন আমাদের দেশে কিন্তু রয়েছে, কিন্তু সেই আইনের ন্যূনতম কোনো প্রয়োগ কিন্তু আমরা দেখতে পাই না। আরেকটা বিষয় হলো যে এই নাগরিক অসচেতনতা। আমরা যারা নিজেদেরকে সচেতন দাবি করছি, সেই নাগরিকরাই আসলে এই দখল দূষণের জায়গায় আমরা নতুন একটা মাত্রা যোগ করছি আমাদের অসচেতন যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার পাশে একটি খাল, অর্থাৎ এই খালটা কিন্তু অনেক বড়। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমিও মোটামুটি খালের মাঝখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো এই পুরো একটি খাল দেখুন, কে বা কারা এভাবে আস্তে আস্তে মাটি ফেলে ভরে ফেলছে। অথচ এই খালটি কিন্তু প্রধানতম একটি খাল, যেটি ঢাকা শহরের একটা বড় অংশের পানি এই খাল থেকে বুড়িগঙ্গা এবং পরবর্তীতে তুরাগ নদীতে গিয়ে পড়ে। এই খালটা বন্ধ হওয়ার কারণে স্থানীয় যত মানুষ আছে, তারা বিশেষ করে বর্ষা মৌসুমে টোটালি বাড়ি থেকে বের হতে পারে না। এখানকার অনেকেই আমাকে জানিয়েছিল যে প্রায় কোমর পর্যন্ত পানি এখানে সবসময় ঘরের মধ্যেই থাকে। আমি এখানকার একজন স্থানীয় সাংবাদিক আছে আমার সাথে, রাজু আহমেদ, আমি তার কাছ থেকে একটু জানি। রাজু ভাই, আপনি তো এখানকার স্থানীয় মানুষ, জি, এই খালটার আসলে অবস্থা কি? আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে সমগ্র খালটি কিন্তু তারা ভরাট করে ফেলছে। এই খালটির এত গুরুত্ব রয়েছে যে এই এলাকায় প্রায় 2 লক্ষাধিক মানুষের বসবাস। এই 2 লক্ষ মানুষ এই এলাকার যে পয় নিষ্কাশন ব্যবস্থা, এখান দিয়ে কিন্তু নিষ্কাশন হয়, যেটা তুরাগ নদীতে পড়ে। গত বর্ষা মৌসুমে আমি দেখেছি যে এই অঞ্চলের প্রত্যেকটি বাড়িতে কোমর পর্যন্ত পানি ছিল, প্রায় 1 সপ্তাহ পর্যন্ত তারা বাসায় উঠতে পারেনি। এখান থেকে এমন একটা অবস্থা যে পুরো খালটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এখান থেকে পানি যাওয়ার মতো, চলাচল করার মতো আর কিন্তু কোনো ওয়ে নাই, রাস্তা নাই। এখানে যারা থাকে, এই পুরো এরিয়াতে যত বসতি আছে, এখানকার মানুষের পয় নিষ্কাশন এবং অন্যান্য পানি, কিংবা বর্ষা মৌসুমে যখন বৃষ্টি হবে, তখন এই পানি কই যাবে? আসলে যাওয়ার কোনো জায়গা নাই, সব ঘর বাড়িতে ঢুকে যাবে এবং পানি অটোমেটিকলি যখন শুকানোর অপেক্ষায় থাকবে মানুষ, ততদিনে তো রফা দফা। মশা মাছির উপদ্রব বৃদ্ধি পাওয়া, বিভিন্ন রোগ ব্যাধি তো চলমান থাকেই। এখনও যে পরিমাণ মশার উপদ্রব রয়েছে এলাকায়, আপনি একটু তাকালে দেখতে পারবেন যে ঘরে আসলে শোয়াই যায় না। দিনের বেলায়, রাতের বেলায় বসলেই মানে হাত দিলে মনে হয় 2-4-5টা মশা মরে যাচ্ছে, এমন পরিস্থিতি আর কি। এলাকায় বিভিন্ন ম্যালেরিয়া, কলেরা, ডেঙ্গু প্রতিনিয়ত লেগেই আছে। এমন কথা আমরা বরাবরই শুনে আসছি, সবাই আমরা এই কথাগুলো জানি কিন্তু মানি না। পৃথিবীর বহু দেশ নদী নিয়ে গর্ব করে, অহংকার করে, আর আমরা করি আফসোস, জানি না এর শেষ কোথায়, আমাদের থামাবে কি? দর্শক, এটি নদীর সীমানা নির্ধারণী পিলার, অর্থাৎ এই পিলারের ওই পাশে সব কিছু থাকবে আর এখান থেকেই নদীর শুরু। কিন্তু আমরা দেখলাম যে এই যে নিয়মটি, এই পিলারটি সরকার লাগিয়েছে, সরকার নিজেই কিভাবে আইন ভঙ্গ করেছে দেখুন। ওটি শুরু হওয়ার পরেও এখানে রয়েছে ওয়াকওয়ে, এবং তারপর থেকে এখান থেকে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি প্রায় 100 ফিট ভেতরে এই পুরো জায়গাটি হচ্ছে নদীর জায়গা। অথচ এই নদীর জায়গা দখল করে এখানে ল্যান্ডিং স্টেশন বানানো হয়েছে, একটি লঞ্চ ঘাট বানানো হয়েছে। আপনারা যদি আরও ভালো করে খেয়াল করেন, দেখবেন যে নদীর প্রায় অর্ধেকটা পর্যন্ত দখল করে তারপর এখানে সরকার ল্যান্ডিং স্টেশন বানিয়েছে। সরকার যদি এভাবে নদী দখল করার পায়তারা করে, তাহলে সাধারণ মানুষ কি শিখবে, আর তারাই বা কীভাবে এই নদী দখল থেকে বিরত থাকবে, সেটি আমার জানা নেই। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম যে বুড়িগঙ্গা কিভাবে দখল হয়ে গেছে
এবং মানুষের মানসিকতা কিংবা হীন মানসিকতার কারণে কিভাবে নষ্ট হয়ে গেছে একটি সুন্দর পরিবেশ, একটি সুন্দর নদী, হারিয়ে গেছে কিভাবে বাংলার ঐতিহ্য। দর্শক মণ্ডলী, এর সমাধান কোথায়? সমাধান হচ্ছে মানসিকতায়। যতদিন আমরা মানসিকতা পরিবর্তন করতে পারবো, পরিবেশ সচেতন হতে পারবো, ততদিন পর্যন্ত আমরা এখান থেকে মুক্তি পাবো না। আমি মনে করি সবাই সচেতন হলেই মিলবে সকলের মুক্তি। দর্শক মণ্ডলী, আপনাদের চোখ কান খোলা রাখুন। যে কোনো সমস্যা দেখা দিলে আমাদেরকে জানান এবং আমাদের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করুন। স্ক্রিনে দেখানো এই ফেসবুক পেজ কিংবা এই নাম্বারের মাধ্যমে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।